কোথায় যাবে বলছো মেয়ে? এই রুষা, রুষা, কি কি হয়েছে তোর? উঠ, শব্দটা শুনতে পাচ্ছিস? কে তুমি? আমি আশালতা, ব্রজনাথের রাঙা বৌদি। বলো, এবার মনে পড়ছে? একটা বাড়ি মানে অনেকগুলো জীবনের ইতিহাস। সেই ইতিহাসে লুকিয়ে থাকে দৈনন্দিন জীবনের হাসি, কান্না, প্রেম, বিরহ, পাওয়া না পাওয়ার অজস্র গল্প। আর কখনো কখনো ইটের পাঁজরে লুকিয়ে থাকে অভিশাপের আগুন, যে আগুন কোনো দিন নেভে না। বিভা ক্যাফেতে আজ শুনবেন হেমন্ত দত্তের কলমে এক মন কেমন করা ভয়ের গল্প, রাঙা বৌদি। আজ শুনবেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে কৌশিক। ইন্দ্র স্যারের সঙ্গে কথা মিটিয়ে অনেক পুলিশ স্টেশনের দিকে রওনা দিল। মনটা বড়ই উচাটন। এই কাজটায় আসার আগে মনে যে খচখচানিটা ছিল সেটাই যেন স্যারের সাথে কথা বলে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যে জমিদার মহলে তারা এসেছে, গোপন অতীত এক তথ্য উদ্ধারে সেই জমিদার বংশের রক্তই নাকি বইছে তার শরীরে। অনেকের এখন যেন মনে হচ্ছে এই জমিদারির রক্তের জন্যই কাল রাতে জলসাঘরের দৃশ্যটা মনের পর্দায় ভেসে উঠেছিল। কিন্তু সত্যি কি এমন হয়, নাকি শুধু তার ক্ষেত্রেই হয়েছে? তাছাড়া সারেঙ্গির সুর তো রুষাও শুনেছিল। ইন্দ্র স্যারকে কথাটা বলতে তিনি হেসে বলেছিলেন, নিজেদের মহলে নিজেরাই ভয় পাচ্ছ? ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার মন বলছে যে ঘটনার হদিশ জানতে তোমাদের ওখানে পাঠিয়েছি তার প্রামাণিক সত্য অবশ্যই থাকবে মহলের কোথাও। যাই হোক, যত তাড়াতাড়ি সেগুলো পাবে ততই ভালো। নানান ভাবনা চিন্তার মধ্যেই অনেক পৌঁছালো পুলিশ স্টেশনের সামনে। গাড়িটা রাস্তার ধারে রেখে ঢুকলো ভিতরে। পুলিশ অফিসার নিজের চেয়ারেই ছিল। অনেককে দেখে কিছুটা হে হে করে বলল, আরে ভূত বাবু যে, এসো এসো। তা বলো, কি দরকার? অনেক পারমিশন কপিটা টেবিলে নামিয়ে রেখে বলল, এই যে, যেটার জন্য সেদিন আপনি অত রাতে ভূতবাবুদের শ্বশুর বাড়ি পাঠাতে চাইছিলেন। ও বুঝলাম বুঝলাম। তাই এই হরিদাস পালকে তাহলে দিলে, বলো শেষমেশ? অফিসার এক পলক চোখ বুলালো, মাথা নেড়ে বলল, তা ভূত বাবুরা, আর কতদিন এই ভূত টুত খোঁজার কাজ চলবে? না মানে মাঝে মাঝে টহল মারবো আর কি, তাই জিজ্ঞেস করছিলাম। দেখি। অনেক পা বাড়ালো। অফিসার গলা একটু উঁচিয়ে বলল, এই যে ভূত বাবু, তা তোমার ওই স্যার কি যেন নামটা বলছিলে? ও হ্যাঁ, ইন্দ্র। তা তিনি কোথায়? উনি এখন ইন্দ্রপ্রস্থে সভা করছেন। ও তাই তো তাই তো। তা বেশ বেশ। তবে শোনো, কোনো রকম বেচাল যদি আমি দেখি, বড় বউ আর বরকর্তা সব কটাকে হাজতে পড়বে, এটা কিন্তু মাথায় রেখো। তখন কিন্তু কোনো মেনকা উর্বশী নেচে গিয়ে রক্ষা করতে পারবে না। হ্যাঁ। অনেক কোনো উত্তর দিল না। আলতো মাথা নেড়ে বাইরে পা বাড়ালো। ঝড়ের বেগে রাস্তাটা পেরিয়ে এলো সে। মহলের চত্বরে গাড়িটা রেখে পা বাড়ালো ভিতরে যাওয়ার জন্য, কিন্তু কেন যেন অনেকের মনটা কেঁপে উঠল। বুকের ভিতর অজানা একটা অনুভূতি বয়ে গেল শিরশির করে। কোন একটা পাখি এতক্ষণ গাছের ডালে চুপ করে বসেছিল, এখন সে ঝটপট ঝটপট দানা ঝাপটে উড়ে গেল। মহল এমনিতেই নির্জন এলাকা বলে নিস্তব্ধ, কিন্তু আজ যেন বড় বেশি নিস্তব্ধ বলে মনে হলো অনেকের।
কে জানে, মনের ভুল হতে পারে হয়তো। আরো এক পলক সে জরিপ করলো ভাঙাচোরা মহলটাকে। নিজের মনেই বিড়বিড় করে বলল, আমার পূর্বপুরুষদের মহল, আর সেখানেরই কোনো ভয়ঙ্কর অতীত হাতড়ে বেড়াতে হচ্ছে আমাদের। নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে বারান্দায় উঠল সে। ধীর পায়ে এগিয়ে গেল ঘরের ভেতর। আর ঘরের ভেতর পা দিয়ে দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে গেল। চাপা উত্তেজনা নিয়ে বলল, এই রুষা, রুষা, কি কি হয়েছে তোর? এরকম অবস্থা কেন? রুষা কোনো উত্তর দিল না। ঘোলাটে এক দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে অনিকের দিকে। অনিক আরো এক পলক জরিপ করল তাকে। রুষা এই মুহূর্তে পড়ে আছে একটা লাল পাড় সাদা শাড়ি, কপালে থালার মতো বড় একটা লাল টিপ, হাতে একটা চেলা কাঠ। অনেক কিছুটা ক্ষুণ্ণ হয়ে বলল, আরে কি হলো কি? উত্তর দিচ্ছিস না কেন? এরকম ঢং করার মানেটা কি? তোকে বলে গেলাম ঘরগুলো খুঁজতে, আর তুই তুই এরকম সেজে। ঢং নয় গো, ঢং নয়, পোড়াবো তোমায়। যেমন পুড়েছিলাম আমি সেদিন, তুমি নীরব ছিলে। আজ আমি আমি নীরব থাকবো, পুড়বে শুধু তুমি। রুষা, কি হচ্ছে এটা? কি এসব নাটক? তোর মতো একজন সিরিয়াস মেয়ের কাছে এসব আশা করি না আমি। আমি চটপট একটু ফ্রেশ হয়ে আসছি, তুই ওসব ওসব ছেড়ে তৈরি হ, প্রচুর কাজ বাকি। বলে পা বাড়ালো অনেক, কিন্তু সে অবাক হয়ে দেখল রুষা তার সামনে দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত কাঠ। এটা কিভাবে সম্ভব? রুষা তো একটু আগে তার পিছনে ছিল। এই প্রথম অনিকের মনে হলো যাকে সে রুষা ভাবছে সে আদৌ রুষা নয়। কেমন যেন একটু একটু করে পরিবর্তন হচ্ছে মুখের গঠনের। চোখের মণি দুটো জ্বলছে আরো তীক্ষ্ণভাবে। অনেক কাঁপা কাঁপা স্বরে বলল, কে তুমি? শিরশিরে একটা হাসি প্রতিধ্বনিত হল রুষা তথা ওই অলৌকিক মহিলার ঠোঁট চিরে। আমি রাঙা বৌদি। বলেই হাতের জ্বলন্ত কাঠটা দিয়ে আঘাত করতে চাইল। অনেক দ্রুত সরিয়ে নিল দেহটা। মহিলা দ্বিতীয়বার আঘাত করার আগেই অনেক তাকে টপকে চলে যেতে চাইল, আর আগুনের শিখাটা ধপ করে লাগলো তার গায়ে। জ্বলে উঠল দেহটা। অনেকের বুক ঠেলে যন্ত্রণার একটা আর্তনাদ বের হয়ে এলো। দৌড় দিল সে সামনের দিকে। মহিলা জ্বলন্ত কাঠটা নিয়ে তাড়া করলো অনেককে, আর শিরশিরে গলায় বলল, পালাচ্ছ কেন গো? এসো, আজ সহমরণ করবে না? এসো, দেখো জীবন্ত পুড়তে কেমন লাগে। অনেক দৌড়াতে দৌড়াতেই একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। এখন আর মহিলার মুখের আদলে রুষার মুখের চিহ্ন নেই, বরং সেখানে বিরাজ করছে গোল থালার মতো একটা মুখ আর দুটো গনগনে চোখ। অনেক উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে ছাদে পৌঁছালো। পিছনে জ্বলন্ত কাঠ হাতেই একইভাবে তাড়া করে আসছে রাঙা বৌদি তথা সেই অলৌকিক মহিলা। অনেক বুঝতে পারল না ঠিক কি করবে সে, কিভাবে উদ্ধার পাবে এই ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ থেকে। আর তখনই চোখ গেল ছাদের কোণে। সেখানে দাঁড়িয়ে লাঠি হাতে এক যুবক। চোখ তার জ্বলছে হিংস্র হায়নার মতো। অনেকের পিঠ এখন ছাদের কার্নিশ ছুঁয়েছে। নিষ্ঠুর নির্মম মৃত্যু ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। অনেকের শরীরটা ভীষণ ভয়ে ঝাঁকুনি খেয়ে গেল, আর কার্নিশ ভেঙে শরীরটাও ছাদ থেকে ঝড়ের বেগে পড়ে গেল নিচে। মহলের পিছনেই একটা আগাছায় ঢাকা জলাশয়।
জলাশয় ঘেরা বড় বড় গাছ, হাজারো পাখির বাস সেখানে। অনেকের দেহটা শূন্য থেকে পড়লো একটা গাছের ডালে। তারপর ঝড়ের বেগে অনেক ডালপালা টপকে আছড়ে পড়লো জলাশয়ে। গাছের ডালে বসা পাখিগুলো ঝটপট ঝটপট আওয়াজ করে উড়ে গেল। অনেক আগাছা ঠেলে জল টপকে উঠে এলো পাড়ে। শরীরে পোড়ার জায়গাটায় ভয়ানক ফোস্কা পড়েছে, ভীষণ জ্বালা পোড়া হচ্ছে, যন্ত্রণায় গুটিয়ে যাচ্ছে শরীরটা। ক্লান্ত, অবসন্ন, যন্ত্রণাক্লিষ্ট শরীরটা নিয়েই গাছের তলাতেই শুয়ে পড়ল সে। কি করবে সে এবার? পালাবে? হ্যাঁ, পালাতে হবে। নিজের পূর্বপুরুষদের অভিশপ্ত এই মহল ছেড়ে পালাতে হবে তাকে এক্ষুনি। ঝটকা দিয়ে উঠতে গেল, আর তখনই মনে পড়ল রুষার কথা। রুষা বলে যাকে ভেবেছিল সে তো আসলে রুষা নয়। তাহলে রুষা কোথায় গেল? অনেকের বুকটা দুলে উঠল ভীষণভাবে। সমস্ত জ্বালাপোড়া উপেক্ষা করে সে দৌড়ালো মহলের দিকে। বেশ কিছুটা পথ ঘুরে এসে হাজির হলো মহলে। একের পর এক ঘরের দরজার ধাক্কা দিতে লাগলো আর পাগলের মতো ডেকে চলল, রুষা, 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 রুষা। রুষাকে ডাকতে ডাকতে দোতলায় উঠল অনেক। একইভাবে পাগলের মতো চাপড়ে চলল দরজাগুলো। থেমে গেল আধ খোলা একটা দরজার সামনে এসে। একটা চামড়া পোড়া গন্ধ নাকে এসে লাগছে তার। কাঁপা পায়ে ঢুকলো ভিতরে। অন্ধকার ঘরে চোখ সইতে লাগলো একটু সময়, আর চোখ সইতেই দৃশ্যটা দেখে পাথর হয়ে গেল অনেক। রুষার আধ পোড়া দেহটা পড়ে আছে মেঝেতে, মাথাটা থেতলে গেছে। অনেক ছুটে গিয়ে জড়িয়ে ধরলো আধ পোড়া দেহটাকে, কেঁদে উঠলো হাউ হাউ করে। রুষা, রুষা, রুষা চোখ খোল না। রুষা চোখ খোল না। রুষা, রুষা, রুষা চল, এখান থেকে এক্ষুনি চলে যাবো, চল। আর 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 কখনো এরকম বাড়িতে আমরা আসবো না। রুষা, রুষা, রুষা। অনেকের চোখ ফেটে জল বেরিয়ে এলো, আর তা ঝরে পড়ল রুষার আধ পোড়া দেহের উপর। বেশ কিছুক্ষণ পাথর হয়ে বসে রইল অনেক দেহটা ধরে। উঠবে ঠিক করল, আর তখনই ভাঙা জানলা দিয়ে ছুটে এলো দমকা একটা হাওয়া। ফরফর আওয়াজ তুলে পড়ে থাকা খাতার পাতাগুলো উঠতে লাগলো। একটা ঘূর্ণি উঠল যেন, আর সেই ঘূর্ণিতে উঠতে লাগলো পাতাগুলো। অনেক দেখলো সেই পাতায় ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ আলোর বিন্দু। আলোর বিন্দুতে উদ্ভাসিত হচ্ছে অনেকগুলো অবয়ব। অনেক চলে যেতে চাইল, কিন্তু সে যেন তার পা কিছুতেই নড়াতে পারছে না। কেউ শক্ত শিকল পরিয়ে দিয়েছে তার পায়ে। বিস্ফারিত চোখে সে তাকিয়ে রইল অবয়বগুলোর দিকে, আর বুঝতে পারল কোনো এক অলৌকিক শক্তি বলে সে পিছিয়ে যাচ্ছে শতক পুরনো এক দৃশ্যপটে, যে দৃশ্যপটে সে শুধুই নীরব দর্শক। গোটা মহল সেজে উঠেছে আলোর মালায়। সানাইয়ের সুর ভেসে বেড়াচ্ছে মহল জুড়ে। ভিয়েন বসেছে, দাস দাসী চাকর বাকররা ভীষণ ব্যস্ত। জমিদার প্রতাপ নারায়ণ নববধূ নিয়ে আসছেন। আমন্ত্রিত হয়েছে পাশাপাশি জমিদারি লোকজনও। একটু পরেই ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ায় চড়ে এসে হাজির হলো প্রতাপ নারায়ণ। পিছনে ডুলিতে নববধূ। ডুলি এসে নামলো সুসজ্জিত ফটকের সামনে। পাটের শাড়ি পরিহিত বয়োজ্যেষ্ঠ মহিলারা সুসজ্জিত ডালা নিয়ে এসে দাঁড়ালো গৃহবধূর সামনে।
শঙ্খ আর উলুধ্বনিতে ভরে গেল জমিদার মহল। খুশির একটা ঢেউ যেন বইছে জমিদার বাড়ির আকাশে বাতাসে। প্রতাপ নারায়ণ একটু বেশি বয়সে বিয়েটা করল। জমিদার মহলের অনেকেই তো ভেবেছিল প্রতাপ নারায়ণ বুঝি অকৃতদারী থেকে যাবে, কিন্তু সবাইকে মিথ্যে প্রমাণ করেই সে দুম করে সাদামাটা একটা ঘরের মেয়েকে বিয়ে করে ফেলল। সাদামাটা মানে একেবারেই সাদামাটা, জমিদারি পরিবারের সাথে কোনোভাবেই মানানসই নয়, কিন্তু তবু হলো বিয়েটা। মাখন পিসি সহ জমিদার মহলের অনেকেই আপত্তি করেছিল, কিন্তু প্রতাপ নারায়ণ সেই আপত্তিতে বিশেষ কর্ণপাত করেননি। অসম বয়সের এক মেয়েকেই সে জমিদার মহলের রানীমা করে নিয়ে এসেছে। নববধূর বরণ সম্পূর্ণ হলে তাকে সকলে মিলে অন্দরমহলে নিয়ে যাওয়ার প্রস্তুতি করতেই করকরে গলাটা ভেসে এলো। দাঁড়াও, অন্দরমহলে যাবার আগে বধূর অবগাহন দরকার, এটাই নিয়ম। প্রতাপ, তুমি ভেতরে যাও। সকলেই সচকিত হয়ে দেখল পুরোহিত তিলকনাথ দাঁড়িয়ে, হাতে সুদৃশ্য মাটির হাঁড়ি। এই জমিদার মহলে তিলকনাথের প্রতিপত্তি সকলেরই অবিদিত। জমিদারি একটা বড় অংশ সেই সামলায়। এক কথায় সেই প্রতাপ নারায়ণের অভিভাবক। তাই প্রতাপ নারায়ণ নির্দেশ পেতেই আলতো মাথা নেড়ে অন্দরমহলের দিকে পা বাড়াল। যে মহিলারা নববধূকে নিয়ে মজা মশকরা করছিল তারা এই ঘটনায় বেশ কিছুটা সরে দাঁড়াল। তিলকনাথ এগিয়ে এলো নববধূর দিকে, একই রকম গম্ভীর স্বরে বলল, মস্তক নত করো, চক্ষু বুজে দাঁড়াও। নববধূ এক পলক শীর্ণ চেহারার মানুষটিকে দেখল। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার। তীক্ষ্ণ দৃষ্টি যেন শানিত ছুরির ফলা। চাপা এক অস্বস্তি নিয়ে সে মাথা নিচু করে দাঁড়াল। হাঁড়িটা উপুর করা হলো নববধূর মাথায়, সাথে নিম্ন স্বরে মন্ত্রোচ্চারণ। সুগন্ধি জল আর ফুলের পাপড়ি ঝরে পড়ল নববধূর মাথায়। রীতি সম্পূর্ণ হলে তিলকনাথ মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, চোখ খোলো, তোমায় বেশ কয়েকটা নির্দেশ দেবার আছে। প্রতাপ যখন তোমায় এই মহলের রানীমা করে এনেছে তখন সেটার মর্যাদা রাখার চেষ্টা করবে। জানি যে বাড়ি থেকে এসেছো তাতে জমিদার মহলের রীতিনীতি জানার কথা নয়, কিন্তু সেসব যত দ্রুত শিখবে ততই তোমার পক্ষে মঙ্গল। বলে পা বাড়াতে গিয়েও থেমে বলল, আর একটা কথা, মেয়েদের স্থান অন্দরমহল। আশা করি আমার কথা তোমার বোধগম্য হয়েছে। চলে গেল তিলকনাথ। নববধূ মুখ তুলল, কৌতূহলী চোখে সে জরিপ করল সুসজ্জিত মহলটাকে। তারপর নারী পরিবৃত হয়ে সিক্ত বসনে এগিয়ে গেল অন্দরমহলের দিকে। কেটে গেল বেশ কয়েকটা দিন। প্রতাপ নারায়ণ প্রথামতো জোর সেরে ফিরেছে বেশ কয়েক ঘন্টা আগে। নববধূ পালঙ্কে শুয়ে পথশ্রান্তি কাটাচ্ছিল। দরজায় দেখা গেল এক ছায়ামূর্তিকে। নববধূ বিছানা ঝেড়ে উঠে বসল। কিছুটা গম্ভীর স্বরে বলল, কে কে ওখানে? না, কোনো উত্তর এলো না। ছায়ামূর্তি একই রকম স্থির। নববধূর গলায় এবার আরেকটু চড়া হলো। কি হলো? উত্তর দিচ্ছ না যে? যেই হও, ভেতরে এসো। ধীর পায়ে ভিতরে ঢুকলো একটি বছর 22-এর যুবক। সে ঘরের অর্ধেকটা ঢুকে মৃদু স্বরে বলল, আমি ব্রজনাথ, প্রতাপ নারায়ণ আমার মামাতো দাদা। বিয়ের সময় আসতে পারিনি, আসলে পরীক্ষা চলছিল তো। আজ এসেছি তাই। তা ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো,
পালঙ্কে এসে বসো। না, ইয়ে মানে আরে এসো তো, কোনো ভয় নেই। তুমি তাও এলে, কেউ তো বিশেষ একটা আসে না, আমিও কথা বলার লোক পাই না। ব্রজনাথ একটু ইতস্তত করল, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল পালঙ্কের একধারে। নববধূ মৃদু স্বরে বলল, আজ থেকে আমরা বন্ধু হলাম, তুমি আমায় আশালতা বলে ডাকতে পারো। তাই কি হয়? তুমি বয়সে ছোট হলেও সম্মানে অনেকটা বড় যে। দুজনের গল্প চলল আরো বেশ কিছুক্ষণ। আশালতার মনে হলো এই কদিনে বুকের ভিতরে যে দমবন্ধ অনুভূতিটা হয়েছিল সেটা যেন সরে গেছে এখন। বেশ একটা ভালো লাগায় ভরে গেল মনটা। ব্রজনাথ চলে গেলে বিছানায় চোখ বুজে শুয়ে পড়ল সে। মনের মধ্যে বড় প্রশান্তি, কিন্তু আশালতা কি তখনও বুঝেছিল কত বড় ভয়ঙ্কর বিপদ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তার দিকেই? সন্ধ্যা থেকেই বাজছে সারেঙ্গিটা, বাজছে ঘুঙুরও। জলসাঘরের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে নেশাগ্রস্ত মানুষের উল্লাসধ্বনি। সন্ধে গড়িয়ে চলল, আর আশালতা বিছানায় প্রায় কান বন্ধ করে শুয়ে রইল। ঘুঙুরের আওয়াজটা যেন তার বুকে হাতুড়ি পেটাচ্ছে, কিছুতেই সহ্য করতে পারছে না সে। ঘুঙুর, সারেঙ্গির আওয়াজ, এর সাথে আরো এক প্রস্থ উল্লাসধ্বনি হাতের আড়াল ভেদ করেও তার কানে আছড়ে পড়ল। উঠে পড়ল সে, ভীষণ ক্ষোভ আর রাগ নিয়ে দৌড় পায়ে এগিয়ে চলল বড় মহলটার দিকে। মাঝে কয়েক হাত সিমেন্টের পরিসর, সেটা টপকে বড় মহলের দিকে পা বাড়াতেই সামনে পথ আটকে দাঁড়ালো তিলকনাথ। গুরু গম্ভীর স্বরে বলল, এদিকে কোথায় যাচ্ছ? জলসা ঘরের দিকে। তুমি মনে হয় এই কমাসেও জমিদার বাড়ির আদব কায়দার সাথে মানিয়ে উঠতে পারোনি। জলসাঘর তো বাড়ির মেয়েদের যাওয়ার জায়গা নয়। বাড়ির পুরোহিতেরও মনে হয় মন্দির ছেড়েই জলসা ঘরের দিকে ঘোরাঘুরি শোভা পায় না। এতগুলো বছরে মনে হয় আপনিও সেটা শিখে উঠতে পারেননি। আশালতা, ভুলে যাচ্ছ তুমি জমিদার মহলের পুরোহিত তিলকনাথের সাথে কথা বলছো। আপনিও মনে হয় ভুলে যাচ্ছেন আপনি জমিদার মহলের রানীমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। একজন দেবোত্তরভোগী মানুষ যেন ভবিষ্যতে কথা বলার সময় সেটা স্মরণে রাখেন। আশালতা! আশালতা নয়, রানীমা, দিগন্তপুরের জমিদার বাড়ির রানীমা। চিৎকার চেঁচামেচিতে বেশ কয়েকজন দাস দাসী চাকর বাকর ছুটে এসেছে। ভীত সন্ত্রস্ত হয়ে তারা দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। থেমে গেছে সারেঙ্গি আর ঘুঙুরের আওয়াজ। জলসাঘর থেকে বের হয়ে এসেছে বেশ কয়েকজন। টলমলো পায়ে এসে দাঁড়িয়েছে প্রতাপ নারায়ণ, হাতে মদিরার গ্লাস। ঈষৎ জড়ানো গলায় সে বলল, এগি এত চেঁচামেচি কিসের? আশালতা, তুমিই বা এখানে কি করছো? প্রতাপ, তোমার সহধর্মিনী জলসাঘরে যাচ্ছিল। একজন দেবত্বভোগী হিসেবে আমি বাধা দেওয়ায় জমিদার মহলের রানীমা বিশেষ ক্ষুণ্ণ হয়েছে। এসব কি শুনছি আশালতা? পুরোহিত মশাই এসব কি বলছেন? আশালতা এক মুহূর্ত স্থির চোখে তাকালো তার স্বামীর দিকে। বুকের ভিতরে কষ্টের একটা ঢেউ উঠল তার। মনে হলো গলা ফাটিয়ে বলে, আপনাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। কিন্তু অবলা নারী কবেই বা মনের কথা বলে উঠতে পেরেছে। তাই মৃদু স্বরে শুধু সে বলল, হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। প্রতাপ নারায়ণের চোখে ক্রোধ স্পষ্ট। কঠিন স্বরে সে বলল, পুরোহিত মশাইয়ের পা ধরে ক্ষমা চাও। আশালতা নড়ল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? কি বলছি শুনতে পাচ্ছ না?
এক্ষুনি ক্ষমা চাও। না, আমি কোনো অন্যায় কিছু বলিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। প্রতাপ নারায়ণ মদিরার গ্লাসটা সজোরে আছাড় মারল মেঝেতে। লালচে তরল ছড়িয়ে ছিটিয়ে গেল চতুর্দিকে। দাস দাসী চাকর বাকররা ভয়ে পিছিয়ে গেল বেশ কিছুটা। প্রতাপ নারায়ণ গলার পর্দা আরো কিছুটা উচ্চগ্রামে তুলে বলল, কি এত বড় স্পর্ধা তোমার? আশালতা, এই মুহূর্তে যদি তুমি পুরোহিত মশাইয়ের পা ধরে ক্ষমা না চাও, তাহলে কালই তোমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেব। উনি আমার অভিভাবক, আর তাই ওনার অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না, কিছুতেই না। ক্ষমা চাও বলছি। আশালতা কঠিন মুখে এগিয়ে গেল তিলকনাথের দিকে। তিলকনাথ হাত তুলে থামিয়ে দিল। থাক, ওসবের দরকার নেই। প্রতাপ, তুমি জলসা ঘরে যাও, আমারও মন্দিরে যাবার সময় হলো। চলে গেল তিলকনাথ। একটু একটু করে ফাঁকা হয়ে গেল জায়গাটা। আশালতা দাঁড়িয়ে রইল ভীষণ কষ্ট, ভীষণ অপমান আর এক বুক অভিমান নিয়ে, একদম একা। আরো একটু পরে আশালতা ফিরে এলো ঘরে। পালঙ্কে শুয়ে কেঁদে উঠল তুলে তুলে। দাসী গরম দুধ নিয়ে এলে ফিরিয়ে দিল সে। পরিবর্তে ডেকে পাঠালো ব্রজনাথকে। আরো একটু পরে দরজায় দেখা গেল তাকে। মৃদু স্বরে সে বলল, রাঙা বৌদি, আমায় ডাকছো? আশালতা উঠে বসল, হাতের চেটো দিয়ে মুছল গড়িয়ে পড়া চোখের জল। ভিতরে এসো। ব্রজনাথ ভিতরে ঢুকল। আমার একটা চিঠি লিখে দিতে পারবে ভাই? বাপের বাড়িতে পাঠাতে হবে। বাবা যেন এসে আমাকে নিয়ে যায়। এখানে থাকতে আমার আর একটু ভালো। কান্না এসে বুঝিয়ে দিল আশালতার গলা। ব্রজনাথ এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। আশালতা আবারও জিজ্ঞেস করল, কি হলো বলো, পারবে লিখে দিতে? পারবো রাঙা বৌদি, কিন্তু তুমি নিজে লিখছো না কেন? আমি কালির দোয়াত, কলম, কাগজ সব দিয়ে যাচ্ছি। হাসালে ভাই, আমি তো লেখাপড়া জানি না, চিঠি লিখবো কি করে? আচ্ছা, আমি শেখালে শিখবে? সত্যি শেখাবে? হ্যাঁ, কেন শেখাবো না? কিন্তু আমি কিন্তু পণ্ডিত হিসাবে খুব কড়া। ছাত্রীয় শাসন মাথা পেতে নেবে। বেশ, তাহলে কাল থেকেই শুরু করা যাক। কিন্তু বাপের বাড়ি যাওয়াটা? ওটা আপাতত বন্ধ থাক, কোনো ফাঁকিবাজি নয়। আশালতা হেসে উঠল আওয়াজ করে। হেসে উঠল ব্রজনাথ। দুই বন্ধুর হাসি চাপা দিয়ে দিল সারেঙ্গি আর ঘুঙুরের আওয়াজটা। এরপর বেশ কদিন চলল জোর কদমে লেখাপড়ার কাজ। সরকারির কলম এলোমেলো হলো পাতায়, কালির দোয়াত উল্টোলো, বকুনি হলো, হাসি হলো। আশালতা কাঁপা কাঁপা হাতে লিখতে শুরু করলো স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, দিনলিপি, রাঙা বৌদির দিনলিপি। প্রতাপ নারায়ণ এই বিষয়ে বিশেষ আনন্দ বোধ করল। একদিন এমন লেখাপড়ার মাঝে সে ঢুকলো ঘরে। এক টুকরো হাসি নিয়ে বলল, কিরে ব্রজ, তোর ছাত্রী শিখছে কিছু? দাদা, তুমি এমন একজনকে বিয়ে করে আনলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে লেখাপড়া শেখাতে শেখাতে। মোটেও না, আমি খুব তাড়াতাড়ি শিখছি। হ্যাঁ, সে তো দোয়াত উল্টানো দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, মন দিয়ে লেখাপড়া শেখো, আমি এখন আসি। আপনি কখন ফিরবেন? ফিরতে তো একটু দেরি হবে, সদর যেতে হবে একবার। সন্ধ্যের মধ্যে ফিরবেন কিন্তু। আমি মতির মাকে দুধ সুজি বানাতে বলেছি। দুধ সুজি তো আপনার খুব পছন্দের। বেশ বেশ, তাই হবে। চলে গেল প্রতাপ নারায়ণ। আশালতা বড় বড় চোখে তাকিয়ে রইল চলে যাওয়ার পথে। এই মানুষটা
জলসা ঘরে ঢুকলে এভাবে পাল্টে যায় কেন বলো তো ভাই? ঘরটা তো পাল্টে দেবার মতোই রাঙা বৌদি। প্রতাপ দাদার বাবা মানে আমার মামা, ওই ঘরটার জন্যই মামিমা, ছেলে, জমিদারি সব কিছু বিসর্জন দিল। কিন্তু জানো রাঙা বৌদি, প্রতাপ দাদা কিন্তু প্রথম প্রথম এসব একদম পছন্দ করতো না। কিন্তু ওই পুরোহিত তিলকনাথ, ওর মতে নাকি এসব না করলে জমিদারি মেজাজটাই থাকে না, প্রজারা জমিদারকে গ্রাহ্যই করে না। বুঝেছি। আচ্ছা ভাই, তো তুমি আমাকে অঙ্ক শেখাতে পারবে? ছ করা, ন করা, এসব? কেন পারবো না রাঙা বৌদি, তুমি শিখতে চাইলেই পারবো। বেশ বেশ, কাল থেকে আমায় শিখেও তো। ব্রজনাথ আলতো মাথা নেড়ে আবার পড়ানোতে মন দিল। আর আশালতার চোখে ভেসে উঠল এক শীর্ণ চেহারার পুরোহিত। চোখ দুটো যেন তার শকুনের মতো তীক্ষ্ণ। পুরোহিত তিলকনাথ পিতলের প্রদীপটা সবে জ্বালিয়েছেন। তখনই আশালতাকে দেখা গেল মন্দিরের দরজার কাছে। তিলকনাথ কিছুটা গুরুত্বহীনভাবে জিজ্ঞেস করল, কিছু বলবে? আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? আমার বাবার বাড়ি থেকে লোক এসেছিল, আপনি তাদেরকে মহলে ঢুকতে দেননি কেন? আমার কাছে খবর আছে জমিদার মহলে ডাকাত পড়তে পারে, তাই নিরাপত্তার কারণে আমি তাদের ঢুকতে দিইনি। ও, ডাকাতির ভয়ে ঢুকতে দেননি? আর মহলের ভেতরে যে বড় বড় চোর ঘুরে বেড়াচ্ছে তাদের কি হবে? জমিদার মশাইকে বলবো তাদেরকে দূর করতে। মানে? জমিদারের হিসাবপত্র নায়েব মশাইয়ের সাথে আপনিও দেখেন। আমি বেশ কিছু জায়গায় পুরনো খাতায় গরমিল পেয়েছি। জমিদার মশাইকে জানাই তবে। তিলকনাথের মুখ পাংশুবর্ণ ধারণ করল এক মুহূর্তে। আশালতা অগ্নি দৃষ্টিতে তাকালো তিলকের দিকে। তারপর গট গট করে মন্দির চত্বর ছেড়ে চলে গেল সে। কেটে গেল বেশ কয়েকটা সপ্তাহ। জমিদার মহলের পরিবেশ একটু একটু করে যেন পাল্টে যাচ্ছে। পাল্টাচ্ছে দিগন্তপুরের পরিবেশও। মড়ক ঢুকেছে চারপাশের গায়ে। দিগন্তপুরের মানুষও তাই আতঙ্কিত। আশালতা প্রতাপ নারায়ণকে আকারে ইঙ্গিতে হিসেবের গড়মিলের ব্যাপারটা বলেছে, কিন্তু সে বিশেষ গ্রাহ্য করেনি কথাটা। প্রতাপ নারায়ণ ঘরে বসে জমিদারি কাগজপত্র দেখছিল। ঘরে ঢুকল তিলকনাথ, গম্ভীর স্বরে বলল, তুমি কি ব্যস্ত? ও আপনি? আসুন আসুন আসুন। প্রতাপ নারায়ণ কিছুটা শশব্যস্ত হয়ে গেল। প্রতাপ চেয়ারটা এগিয়ে দিল বসার জন্য, কিন্তু তিলকনাথ বসল না। একই রকম গম্ভীর স্বরে বলল, অন্দর মহলে যে অন্যায় চলছে সে কি তোমার নজরে পড়ছে না? অন্যায়? কোন অন্যায়ের কথা বলছেন? আশালতা যা করে বেড়াচ্ছে তা তুমি জানো না? কি করেছে সে? মেয়ে ছেলে হয়ে পড়াশোনা শিখছে। ও, এর জন্য আপনি এত রেগে আছেন? তুমি হাসছ, তুমি জানো এটা মহাপাপ। লেখাপড়া শেখা কিভাবে পাপ ঠাকুরমশাই? তুমি কি আমার সাথে তর্ক করছো? নিয়ম নীতি কি আমার থেকেও বেশি বুঝছো এখন? হ্যাঁ, কে বোঝাচ্ছে? ওই পুচকে মেয়েটা দুদিন এসেই সে কি সবকিছু বোঝাতে শুরু করেছে? প্রতাপ নারায়ণ কোনো উত্তর দিল না, বা বলা ভালো, কোনো উত্তর দেবার মতো সাহস তো আর নেই। এই মানুষটাই তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছে। পিতার অবর্তমানে সামলেছে জমিদারি। এই জমিদারি মহলে আজও তার কথাই শেষ কথা। তিলকনাথ আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই নায়েব মশাইকে হন্তদন্তভাবে ছুটে আসতে দেখা গেল। দরজার বাইরে থেকেই সে বলল, পুরোহিত মশাই দিগন্তপুরেও মড়ক ঢুকে গেছে। দক্ষিণ পাড়ায় মারা গেছে 2 জন। আরো কিছু জনের অবস্থা বেশ সংকটজনক। বলুন,
বলুন কি করা যায়। বলেছিলাম মহাপাপ হচ্ছে, মহাপাপ। প্রতাপ, বুঝছ কি হতে চলেছে? গোটা গাঁ এবার শ্মশান হবে। অভিশাপ, অভিশাপ নেমে এসেছে দিগন্তপুরে, অভিশাপ। অগ্নিশর্মা হয়ে চলে গেল তিলকনাথ। দিন গড়িয়ে চলল। মড়ক ছড়িয়ে পড়তে লাগলো ঘরে ঘরে। বদ্যিরা হিমশিম খেল। মৃত্যু আটকানো গেল না। ঘরে ঘরে মরা কান্না। আর জমিদার মহলে ফলশ্রুতি স্বরূপ বন্ধ হলো আশালতার পড়াশোনা। ব্রজনাথকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। আশালতার দিনলিপি লেখার খাতা ঠাঁই হলো দস্তাবেজের তলায়। আশালতা মন খারাপ করে বসে থাকত একা একা, আর নিজের মনেই গাইত, আমার হাত বাঁধিবে, পা বাঁধিবে, মন বাঁধিবে কেমনে, আমার হাত বাঁধিবে, পা বাঁধিবে, মন বাঁধিবে কেমনে। কিন্তু এত কিছুর পরেও মড়ককে কি আটকানো গেল? তা ছড়িয়ে পড়ল জমিদার মহলেও। কয়েকদিনের মধ্যেই প্রতাপ নারায়ণ ঘোরতর অসুস্থ হল। আশালতা বিছানার পাশেই বসে কাটাতে লাগলো বিনিদ্র রজনী। দূর দূরান্ত থেকে বুদ্ধি এলো, পথ্য পাল্টালো, প্রতাপ নারায়ণ বাঁচল না। ভোর রাতে সেই ইহলোক ত্যাগ করল। আশালতা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল নিথর দেহটার উপর। গোটা জমিদারি মহল যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সকালের আলো ফোটার সাথে সাথেই শুরু হলো শ্মশান যাত্রার প্রস্তুতি। দাস দাসী চাকর বাকররা কেঁদে চলল নীরবে। আশালতা এখন পাথরের মূর্তি। সিঁদুর ধেবড়ে গেছে। চোখের তলায় কালি, গণ্ড বেয়ে গড়িয়ে চলা জলের স্রোত অস্পষ্ট দাগ রেখেছে সেখানে। ঠিক যে মুহূর্তে প্রতাপ নারায়ণের দেহ তোলার প্রস্তুতি চলছে, তখনই তিলকনাথের বজ্রগম্ভীর গলাটা শোনা গেল। দিগন্তপুরে অভিশাপ লেগেছে, মহাপাপ হয়েছে এখানে। তাই দিগন্তপুর সহ এই জমিদার মহলকে অভিশাপ মুক্ত করতে হবে, আর তার একটাই উপায়। এক মুহূর্ত সকলে থমকে গেছে। চোখ বিস্ফারিত করে উপস্থিত সকলেই তাকিয়ে আছে তিলকনাথের দিকে। তিলকনাথ এক পলক নায়েব মশাইকে দেখল। নীরবে কথা বিনিময় হলো দুজনের মধ্যে। তারপর একই রকম হুঙ্কার দেবার ভঙ্গিতে বলল, সহমরণ। আশালতাকে সহমরণ করতে হবে প্রতাপের সাথে। মহাপাপ, মহাপাপ করেছে সে, তাই অভিশাপ নেমে এসেছে সেই পাপে। যে দাসদাসী চাকর বাকররা এতক্ষণ নীরবে কাঁদছিল, তাদের গলার কণ্ঠনালী যেন কেঁপে উঠল। কিন্তু কারো মুখে টু শব্দটাও বের হলো না। তিলকনাথের প্রতিবাদ করার সাহস জমিদার মহল কেন, গোটা দিগন্তপুরে কারণেই। তার উপর অশিক্ষিত গরিব মানুষগুলো মানে কোনো এক অভিশাপ নেমে এসেছে গায়ে, তাই মড়ক লেগেছে। উপস্থিত জনতা তাই প্রস্তর মূর্তির মতো দেখে চলল সব নীরবেই। আশালতাকে নির্দেশ মতো লাল পাড় সাদা শাড়ি পরানো হলো। তারপর নিয়ে যাওয়া হলো শ্মশানের দিকে। আশালতা একটুও প্রতিবাদ করল না। সে জানে প্রতিবাদ ঝড়ে পড়া খড়কুটোর মতো উড়ে যাবে। চিতা সাজানো হলো। প্রতাপ নারায়ণের নিষ্প্রাণ দেহ শায়িত হলো চিতার উপর। আশালতাকে ঘি মধু সহযোগে স্নান করানো হলো। তারপর নিয়ে যাওয়া হলো চিতার দিকে। আর ঠিক তখনই পাগলের মতো ছুটে আসতে দেখা গেল ব্রজনাথকে।
সে চিৎকার করে উঠল। কি হচ্ছে এসব? রাঙা বৌদিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আপনার মতো নরকের কীটের কাছে সেই কৈফিয়ত আমি চাইও না। আমি জানি কেন এই নাটক। আপনারা কাঁটা সরাতে চাইছেন, জমিদারি নিজেরা কুক্ষিগত করতে চাইছেন। সে আপনারা যা ইচ্ছে করুন, কিন্তু রাঙা বৌদিকে নিয়ে এই মারণ খেলা আমি কিছুতেই খেলতে দেব না। আমি আজই রাঙা বৌদিকে নিয়ে কলকাতায় চলে যাব। এত বড় সাহস! তিলকনাথের প্রতিদ্বন্দ্বিতা করিস? এই বিশু, হরি, কি দাঁড়িয়ে দেখছিস? এই ব্যাটাকে সরা এখান থেকে। কাজে বাধা পড়লে অভিশাপ আরো ছড়িয়ে পড়বে। বিশুহরি ছুটে এলো লাঠি নিয়ে। ব্রজৌচিতার একটা কাঠ নিয়ে রুখে দাঁড়ালো। আশালতা শুধু পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এক মুহূর্ত খণ্ডযুদ্ধে ভরে গেল শ্মশান চত্বর। আর একটু পরেই বিশু লেঠেলের লাঠি সজোরে আঘাত করলো ব্রজনাথকে। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। কাপা কাপা শরীর নিয়ে সে পড়ে গেল মাটিতে। আশালতা চিৎকার করে উঠল, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও। তিলকনাথ বিশুর দিকে তাকিয়ে বলল, এই ব্যাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আয়। যা, এখনই যা। আশালতা পাগলের মতো কেঁদে উঠল, ছেড়ে দাও আমার ভাইটিকে, ছেড়ে দাও। এত নিষ্ঠুর হয়ো না তোমরা। দিক বিদিক ভুলে আশালতা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রতাপের নিথর দেহটার উপর। পাগলের মতো ঝাঁকাতে থাকলো তাকে। কান্না জড়ানো গলায় সে বলে উঠল, আপনি উঠুন, উঠুন আপনি। দেখুন কত বড় অন্যায় হচ্ছে। আপনি কখনো কোনো প্রতিবাদ করেননি। আজ আমি বলছি আপনি উঠুন। আপনার সাথে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে আপনার বধূকে, আপনার আশালতাকে। আজ যদি না উঠে একদিন এই জমিদার মহল নিঃশেষ হয়ে যাবে। আমি আশালতা অভিশাপ দিচ্ছি, সব পুড়ে মরবে। আর যারা থাকবে তাদের জীবনেও নেমে আসবে নিষ্ঠুর মৃত্যু। আপনি এর প্রতিবাদ করুন। আশালতা আর কিছু বলার আগেই হরির বাঁশের লাঠি সজোরে আঘাত করল আশালতার মাথায়। দেহটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল প্রতাপের নিথর শরীরটার উপর। রক্ত গড়িয়ে চলল স্রোতের মতো। চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে বুঝে এলো আশালতার। আর তিলকনাথও সময় নষ্ট না করে চিতাটায় আগুন জ্বালিয়ে দিল। ধাউ ধাউ করে জ্বলে উঠল চিতা। মহিলা কণ্ঠের মৃত্যুর আর্তনাদে যেন শ্মশান চত্বরের আকাশ বাতাস সব ভরে উঠল। ব্রজনাথ আরো একবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তখন বিশুর হাতের লাঠি আরো একবার আঘাত করলো সজোরে তার মাথায়, কোমরে, ঘাড়ে, সারা শরীরে। ব্রজনাথের শরীরটা যন্ত্রণায় কুকড়ে গেল। ক্ষীণ স্বরে শুধু সে বলে চলল, রাঙা বৌদি, রাঙা বৌদি, আমি 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 চোখ দুটো বুঝে এলো তার, আর শরীরটা নিথর হয়ে গেল চিরদিনের মতো। ঘূর্ণি থেমে গেছে, নিভে গেছে আলোর বিন্দুগুলো। অনেক পাথরের মতো বসে আছে তখনও। সে বুঝে নিয়েছে কোন সত্য উদ্ঘাটন করতে ইন্দ্র স্যার তাকে পাঠিয়েছে এখানে। সতীদাহ নিষিদ্ধ হয়েছে, কিন্তু সহমরণ চলেছে তারপরেও। কিছু লোভী নিষ্ঠুর মানুষ নিজেদের স্বার্থে করে গেছে সে কাজ। ইতিহাস তার প্রমাণ রাখেনি। সময়ের ধুলি চাপা দিয়ে দিয়েছে সে সমস্ত কিছু। কিন্তু সত্যিই কি চাপা পড়েছে, নাকি নিষ্ঠুর অভিশাপ হয়ে আজও বিরাজ করছে শতক পুরনো জমিদার মহলের দেওয়ালে দেওয়ালে? কান পাতলেই শোনা যাবে নিরীহ বধূর বুক ফাটা কান্না। আশালতা সহমরণে গেছে, কিন্তু তার অভিশাপ রয়ে গেছে এই মহলগুলোতে। অনেক বুঝেছে
এই মহলের সাথে কোনো না কোনোভাবে যাদের পূর্বপুরুষ যুক্ত ছিল তাদেরকেই নিষ্ঠুর মৃত্যু দেবে সে। রুষা তার স্ত্রী বলেই এই নিষ্ঠুর মৃত্যু পেতে হয়েছে তাকেও। পুলিশ অফিসারের বর্ণিত ছেলেটির পূর্বপুরুষও এই বাড়ির নায়েব ছিল। উঠে পড়ল অনিক। এক বুক শূন্যতা নিয়ে সে এগিয়ে গেল রুষার আধ পোড়া দেহটার দিকে। মেঝেতে পড়ে আছে একটা ফটো। তুলে দেখল এক পলক, হুবহু তার মুখের আদল। চিনতে ভুল হচ্ছে না অনিকের। তার পূর্বপুরুষ প্রতাপ নারায়ণ, যাকে একটু আগেই সে দৃশ্যপটে দেখেছে। ফটোটা নিয়ে পা বাড়াতে যাবে ঠিক তখনই ঘরে দপ করে জ্বলে উঠল আলো। আলো ছায়ায় দেখা গেল দুজনকে, ব্রজনাথ আর ব্রজনাথের রাঙা বৌদি আশালতা। তাদের চোখে সেই একই রকম হিংস্রতা। দুজনেই সেই হিংস্রতা নিয়ে এগিয়ে এলো অনিকের দিকে। ব্রজনাথের হাতের লাঠি উদ্যত হলো আশালতার হাতের জ্বলন্ত কাঠ। অনেক সমস্ত ক্ষোভ, সমস্ত যন্ত্রণা, সমস্ত অসহায়তা নিয়ে চিৎকার করে উঠল, পোড়াও আমায়, মারো, মারো আমায়, পোড়াও আমায়। পোড়ালে মিটবে তো সব ক্ষোভ, সব যন্ত্রণা। আমি এই দিগন্তপুরের জমিদারির উত্তর পুরুষ। সব অপরাধ, অন্যায় মাথা পেতে এই মৃত্যুবরণ করছি। পোড়াও আমায়। এই জমিদার মহল অভিশাপ মুক্ত হোক। এক মুহূর্ত জমাট নিস্তব্ধতা। একটা বাঁশের লাঠি হাত থেকে খসে পড়ে গেল মেঝেতে। কালো ধোঁয়ার একটা কুণ্ডলি পাক খেয়ে মিলিয়ে গেল আলো আধারিতে। আরো একটু পরে আশালতা তথা অলৌকিক অতি প্রাকৃত মহিলাকে দেখা গেল। জ্বলন্ত কাঠটা ছুঁড়ে ফেলে হাঁটু গেঁথে বসলো অনিকের পায়ের কাছে। হাউ হাউ করে কেঁদে উঠল সে। জমিদার মহল আবারও যেন নিস্তব্ধ, নিঝুম হয়ে গেল। আর সেই নিস্তব্ধতায় শুধু শোনা গেল এক মহিলার বুক ফাটা কান্না। শুনছিলেন রাঙা বৌদি গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ছিল কৌশিক। অন্যান্য চরিত্রে অনিক শুভদীপ্ত, রুষা অনন্যা, ব্রজনাথ কুন্তল, প্রতাপ নারায়ণ অভিষেক, তিলকনাথ নিহারেন্দু ব্যানার্জি, ইন্দ্র ইন্দ্রনীল ভাদুরী, পুলিশ অফিসার মলয়, ফকির কৌশিক, বিশু বাল্মীকি, নায়েব মশাই ও বিশু সাগরেদ হ্যাপি, যুবক সুযাত্র এবং আশালতার ভূমিকায় কাব্যশ্রী। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ ও সম্পাদনা শ্যাডো, প্রযোজনা বিভা পাবলিকেশনস, নির্দেশনা টিম বিভা ক্যাফে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।